তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। তা এরা যদি বুঝতেই পারো যে তুমি আর রঞ্জিত মানে দুজনের এই পার্থক্যটা কোথায়, তাহলে সেটা দূর করে ফেলো, নিজেকে পরিবর্তন করো, পরিবর্তন করে তুমি নিজেকেও একজন নীতিবান, লোভহীন, আদর্শ বিপ্লবী যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তোলো। লিডার, আমি এখন কথা আমি দাদারে তো খুব ভালো করেছি, যে কথাগুলি আপনি এতক্ষণ ধরে করছেন এ কথা যদি আপনি না কয়ে অন্য কেউ কত এই সুটকোদা এখান থেকে সিন ক্রিয়েট করে উঠে চলে যেতে, সেটা আমি কনফার্ম। আপনারা সে ভালোবাসে বলে কথাগুলি শুনতেছে, আসলে সে আপনারা খুব ভালোবাসে। না, গোলাম মোস্তফা সুটকো আমাকে ভালোবাসে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রঞ্জিত এবং সুটকো, আজকেই তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ। যে স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম, বিপ্লবের স্বপ্ন, আমাকে দিয়ে হবে না। তাই আমি ঠিক করেছি কালকে আমি ফিরে যাব আমার পুরনো জায়গায়। কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমার কারণে তোমরা নিজেদের মধ্যে কোনো বিভেদ টেনে এনো না। যে কথা কলেন এটা আর কওয়া যাবে না, এটা আমরা নিবার পারবো না। অদা অসুটকোদা, তুমি কি হাতটা ধরবা লিডারের? শুটকোদা আমার কথা শুনতেছো? ও শুটকোদা, কি করছি শুনছো? খাটটাই শিখ দূর হও। এই যে দোষী আমি লিডার, আপনি আমাদের দেখে যায়েন না লিডার। আপনি চলে গেলে আমরা একদম এতিম হয়ে যাবো লিডার। আমি বুঝতে পেরেছি তোমরা আবেগ আক্রান্ত হয়ে পড়েছ। বিপ্লবীদের কখনো আবেগ আক্রান্ত হতে নেই। তোমরা এখন বাড়ি যাও, কালকে তোমরা আরেকবার এসো, ঠান্ডা মাথায় নিরাবেগ পরিবেশে আমরা কথা বলবো। মাসুদ্দিন করিম, জি স্যার। পিএস, বাংলাদেশের ইতিহাসে আমি একমাত্র শিল্পপতি যিনি শিল্প ও সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি তো এই যে বাংলায় আছেন, থাকছেন পেজ, আমার যে উপন্যাস, মানে আমার না, মানে বাংলাদেশের উপন্যাসের ইতিহাসে যে একটা ঐতিহাসিক উপন্যাস আপনি লিখছেন, মানে আমি চাচ্ছি সেই উপন্যাসের অগ্রগতি কি অবস্থায় আছে বলেন। অগ্রগতির কথা স্যার কি বলবো আপনাকে, মানে এটা তো রীতিমতো ছাপাখানা ডেলিভারি দিয়ে দিবে খুব শীঘ্রই, এবং সামনের বইমেলা আমরা এটা মেলায় অ্যাটেন্ড করবো এই বইটা নিয়ে। চমৎকার। মানে এখন কি অবস্থায় আছে বলেন তো? শেষ, উপন্যাস লেখা শেষ হয়ে গেছে, এখন মুদ্রণ চলছে, মুদ্রণের কাজ চলছে, তারপরে ছাপার কাজ চলবে, তারপরে বাঁধের কাজ চলবে, তারপরে ডেলিভারি বই আমরা পেয়ে যাবো। এই যে ডেলিভারি পেয়ে যাবে, মানে জনগণের হাতে আপনার উপন্যাস পৌঁছে যাবে। জি স্যার। জনগণের কাছে পরিষ্কার হবে আমার চরিত্রটি, এবং আমার যে ওই যে প্রতিপক্ষ, নাম নিতেও ঘৃণা লাগে। মীর জাফরের থেকে ভয়ঙ্কর সিরাজুল ইসলাম চৌধুরী লাগে। ইয়েস, সিরাজ ইসলাম চৌধুরী। এই যে দুটি ক্যারেক্টার আপনি লিখছেন, এখন আমার কথা হচ্ছে যে আপনি কিভাবে আমাদের দুইজনকে উপস্থাপন করছেন, জাস্ট একটু যদি বলতেন। স্যার, মানে আমার উপন্যাসের নাম হলো দুই পথিক, একজন হলো আপনি, আরেকজন হলো আপনার ভিলেন, ঠিক আছে?
আপনি কি করে আশা করেন যে আমি আপনার সম্পর্কে লিখবো এবং আপনার চরিত্রটাকে আমি ধূলিসাৎ করে দিব? এটা তো প্রশ্নাতীত ব্যাপার। কিন্তু আমার তো ভয় লাগে মাসুদ বিন করিম, আপনি মাঝে মাঝে এমন সব মানে বিশ্বাসঘাতকতা করে ফেলেন, যদি বাই চান্সলি আপনার হাত দিয়ে কোনো কলমে আমার বিরুদ্ধে একটি খোঁচা পড়ে যায়, তাহলে জাতির ইতিহাসে আমার অবস্থাটা কি হবে? প্লিজ ক্লিয়ার করে। অবশ্যই অবশ্যই, এটা আমার স্যারের বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে। স্যার যেন গৌরবোজ্জ্বল জায়গায় থাকে। আরে থাকবে মানে স্যার তো নায়ক, আর ওটা তো ভিলেন। স্যার একটা কথা আমি আপনাকে বলি, ভিলেনের যন্ত্রণা কিন্তু নায়কের চেয়ে অনেক বেশি। কারণটা কি? কারণ আমরা বাংলা সিনেমায় দেখি ভিলেন কখনোই নায়িকাকে পায় না। ঠিক আছে, নায়িকা এও বলে যায়, নায়ক এও বলে যায় যে এই জগতে যদি তোমার সাথে আমার মিলন না হয়, তাহলে পরবর্তী যুগে তোমার সাথে আমার মিলন হবে। কিন্তু ভিলেন ও এই জগতেও নায়িকাকে হারাচ্ছে, পরবর্তী জগতে প্রশ্নই উঠে না পাওয়ার। সেখানে আপনি নায়ক আর ও ভিলেন, এটা তো পরিষ্কার। ইয়েস, মাসুদ বিন করিম কি অসাধারণ, মানে রিয়েলি আমি জানি আপনি প্রমোশন ডিমোশন কোনো কিছুতে বিশ্বাসী না, তবু আপনি যেভাবে এগিয়ে নিচ্ছেন, যদি এটা সাকসেসফুল হয় আপনাকে কিন্তু আমি প্রমোশন দেবই, এবং এমন প্রমোশন দেব এই জগতে শিল্পী সাহিত্যিককে কেউ কখনো এরকম প্রমোশন দিইনি। কি প্রমোশন চাচ্ছেন পিএস বলেন মাসুদ বিন করিমকে? স্যার উনি তো স্যার মানে এই জগতের জাগতিক কোনো বিষয়ের আশা তার নাই স্যার। আপনি এমন একটা জিনিস তাকে দেন, তার আত্মা যেন শান্তি পায় স্যার। বাহ, চমৎকার! আপনার যাতে আত্মার শান্তি পায় সেই ব্যবস্থা আমি করব, বুঝতে পেরেছেন? চলেন মাসুদ বিন করিম একটু প্রকৃতি দেখি এবং আপনাকে বিশুদ্ধ বাতাস খাওয়াই। ও ব্যাপারটা যেভাবে ভাবতেছি সেই রকম কিছু না রে, ব্যাপারটা খুব সরল। আমি যেটা কইছি ওটাই করবো। আমার তো চিন্তা ভাই সবসময় আমি কিন্তু এগিয়ে আমার সবাই নিয়ে চলতেছি, আর তোর সিদ্ধান্তটা আমার একটু জানালি সবচেয়ে সুবিধা। শোন, তোর একটা কথা কই, অত কিছু আমার বুঝার দরকার নেই, আমি বুঝতেও চাই না। ফাও খালি কোনো কোনো কথা কইস। বুঝলাম না, এত করে তোরে আমি বুঝচ্ছি, কথাটা তুই বুঝতেই পারতেছিস না। আরে ছুটকো বাইরে যে আমি বুঝলাম, হ্যাঁ সে তো ঠিকই বুঝতে পারিস, তার তো কোনো সমস্যা নাই, সেই তো আমার সব কথা করলো, আর তুই বুঝতেছিস নাকি? ছুটকো ভাই বুঝতে পারে তার নানান যত সমস্যা আছে সেজন্য সে বুঝবি, তার অভাব আছে, অনটন আছে, টাকা পয়সার বিষয় সে বুঝবি। আমার অত কিছু বোঝার দরকার নেই, সে কথা তো কলাম আমি তো। এই সামনে এই সুযোগ কি মানুষের জীবনে বারবার আসে রে? এই আমার দিক টাকা, আমার হাতে একটা সুযোগ আসছে রে, সুযোগটা পাওয়া মাত্র তো ধরে নিতে হয়, এটাই বুদ্ধিমানের মতো কাজ। এটা কিসের জন্য বুঝতে পারতেছিস? সুযোগ জীবনে একবারই আসে, এটা মিস করা যাবে না রে ভাই। এর অঞ্চল শোন, আমি কিন্তু সুটকো ভাইয়ের সাথে বইছি, তার আমি বুঝাই কইছি, সে তো আমার বুদ্ধিটা দিল। ঠিক আছে রে ভাই, তুই আছেন যেহেতু এতগুলো টাকা পাচ্ছিস, অসুবিধা নেই, তোর উপর আমাকে আস্থা আছে, তোর উপর আমাকে বিশ্বাস আছে, আর তুই যেহেতু সবাই নিয়ে চলতে চাস, ঠিক আছে টাকাটা নিয়ে আমরা সবাই ভাগ বটারা করে দিই। এই ইয়াসিন, তোর একটা কথা কইস, এই যে টাকা পয়সা ভাগ বাটোয়ারা যা কিছু করছিস না, এসব কথা নিয়ে আমার কাছে আসতে পারবি না। তুই অন্য নানান বিষয় নিয়ে আমার কাছে আয়, আমার কোনো প্রবলেম নাই। এই টাকা পয়সা নিয়ে আমার কিন্তু অন্য চেহারা দেখবি, কয়ে দিলাম তো, মাথা থাকি না। নিজের ভালো যদি কেউ না বোঝে, তাহলে তো আর পাড়ার লোক এসে বুঝতে যাবে না। যা ইচ্ছা কর রে ভাই। ইয়েস স্যার, ডিজেল। এই যে বাংলোয় আমরা আছি, কেন আছি? আছি বাঙালির চরিত্র নানান কিছু নিয়ে গবেষণা হচ্ছে। এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে পরিষ্কার, আমরা কোথায় যাব, কি করব, ক্লিয়ার আমরা। এই যে টাউট ইয়াসিন মানে আমাদের আব্বা মোতালেব কৃষকের ছেলে, আপনারা দুজন দায়িত্ব নিলেন, ওনাকে আমরা ল্যাবে পাঠালাম ডিএনএ টেস্ট করবার জন্য, দুজনে দায়িত্ব নিলেন। এখনো পর্যন্ত জানালেন না কি পাচ্ছেন, ওর শরীরের রক্তে কি পাচ্ছেন আপনি পিএস সাহেব বলেন। স্যার ডিএনএ টেস্ট তো একটা জঘন্য জিনিস স্যার, মানে ডিএনএ টেস্ট করলে পুরো চরিত্রটা ফুটে ওঠে। এই যে যেমন আপনি স্যার, আমাদের স্যার, এখন যদি আপনার ডিএনএ টেস্ট করা হয় তাহলে কি পাওয়া যাবে জানেন স্যার? ওই যে ফেরিওয়ালা
তিলের খাজা, তিলের খাজা, তিলের খাজা, তিলের খাজা, এটা ফুটে উঠবে স্যার। আপনাকে আলোচনা করে দিলেই আপনি আমার অতীত নিয়ে টানেন। আরে বাবা, তিলের খাজা বিক্রি করেছে, আমার বাবা করেছে, আমার দাদা করেছে। সবসময় এটা বললে কেমন মনটা ছোট হয়ে যায় না? না স্যার, মানে উদাহরণস্বরূপ আর কি বলতেছিলাম স্যার। সেরকম এই যে আমাদের পিএফ শুটে বুটে কোট টাই পরা, দেখতে শুনতে একদম ভদ্রলোক, কিন্তু এই ভদ্রলোকের ডিএনএ টেস্ট করলে কি বেরোবো স্যার? একটা চরিত্রহীন মেয়ে মানুষ দেখলেই সে এদিক সেদিক কাজ হয়ে যায়, এমনি করে জড়ানো ধরতে জানি। আর স্যার আমরা কিন্তু মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। আসতেছি তো, মূল প্রসঙ্গে আসতেছি। সেরকম ওই যে আপনার আব্বা মোতালেব চাচা, চাচার ছেলে ইয়াসিন, তার ডিএনএ টেস্ট করা হয়েছে। ডিএনএ টেস্ট করার পর কি বেরিয়েছে স্যার? পুরাই চরিত্রহীন, বলতে গেলে একটা 100% তাও ভালো কিছু তার মধ্যে নাই। মোতালেব চাচার কোনো প্রভাব তার মধ্যে নাই, সে আশেপাশ থেকে প্রভাবিত হয়ে পুরো একটা টাউট হয়ে গেছে স্যার। স্যার আপনি উনি কি বলছেন? ডিজেল সাহেব, আপনি থামেন তো প্লিজ, আপনি ক্লিয়ার করেন তো। স্যার এমন মানুষের কাছে ডিএনএ টেস্ট জানতে চেয়েছেন যে তেল কোম্পানিতে তেল নিয়ে পড়ে থাকে। স্যার স্যার ডিএনএ হচ্ছে একটা টেস্ট যেখানে জেনেটিক সম্পর্কে জানা হয়, তার বংশগত সম্পর্কে জানা হয়। স্যার এটা স্যার ভাবার্থগত যদি স্যার বলি, স্যার এই যে আমরা স্যার বাঙালি, আমাদের ডিএনএ কি হবে স্যার? আমরা কিভাবে এখানে আসলাম স্যার? আমরা স্যার ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ, সারা পৃথিবীর যত জাতি আছে স্যার, সমস্ত জাতির সাথে মিশে মিশে স্যার আমরা সংকর হয়ে গেছি স্যার। সেক্ষেত্রে বলতে গেলে স্যার একজন সৎ মানুষ, গরিব মানুষ, আদর্শবান মানুষের সন্তান কি হবে স্যার? সে হবে স্যার সৎ, বাবার মতোই সৎ। আর একজন ঘুষখোর, দুর্নীতিবাজ, টাউট, দ্রব্যমূল্যের সিন্ডিকেট করে, এই রোজার মধ্যেও স্যার বাজারের দাম বাড়িয়ে দেয় স্যার, এইসব অসৎ মানুষের সন্তান হবে স্যার বাজে লোক, বাজে মানুষ। কিন্তু স্যার হয়েছে কি, সৎ মানুষের ঘরে টাউট, দুর্নীতিবাজ, বাজে মানুষ, অসৎ মানুষের ঘরে ভদ্রলোক, জেন্টেলম্যান স্যার। এই যে এটাকেই বলে স্যার সংকর। এই যে আমাদের টাউট ইয়াসিন, ইয়াসিন স্যার এরকম একটা সংকর স্যার, তার ডিএনএ স্যার এরকম সংকর স্যার, ভাবার্থে স্যার, এটাই বুঝালাম স্যার। স্যার আমি কিন্তু এই কথাগুলোই বলছি, উনি একটু শিক্ষিত ভাষায় বলছে আর আমি একটু আমার ভাষায় বলছি স্যার। রাখেন প্লিজ, স্যার, আমি স্যার। বলতে চাই বাংলার ঘরে এই যে আমাদের মোতালেব কৃষক, একজন আদর্শ কৃষক, তার ঘরে যদি এরকম একটা কুলাঙ্গার জন্ম নেয়, তাহলে পরে এই বাংলাদেশ বাজির সঙ্গে মিশে যাবে, আর বাকি থাকবে না কিছু। চলেন প্রকৃতি দর্শন করি, কিভাবে বিশুদ্ধ হতে পারি। ওরকম কুলাঙ্গার কৃষক আমাদের দরকার নাই। ইয়াসিন একটা বাটপার, এই বাটপারের জন্য দেশ ধ্বংস হয়ে যাবে। ও বদলের দা, কি করতেছো? ও দা, কেমন আছো? আছি। কটা বোন বাসা দিছিলাম, বসো। বদলের দা, দাদা গ্রামের খোঁজ খবর কিছু জানো? কি খোঁজ খবর? ওরে এই গ্রামের মধ্যে যে টাকা ঢুকতেছে সেটা জানো না? তুমি কি করতেছো? গ্রামের মধ্যে টাকা ঢুকতেছে মানে? আর ওই যে ভোট নির্বাচন, তো ভোট কেনার জন্য যে টাকা ঢুকতেছে, জনে জনে টাকা দিয়ে বেড়াচ্ছে, এটা জানো না তুমি? ভোট টাকা ঢুকতেছে, তো টাকাটা দিতেছে কিটা? হ্যাঁ, কেমনে যে কই, কৃষকের ছেলে কুসন্তান, তোমার ছেলে ইয়াসিন, সেই তো এসব টাকা পয়সা বিলিয়ে বেড়াচ্ছে। দাদা তোমার বলছি না, ওই ইয়াসিন আমার ছেলে না, তা কুসন্তান হয় কি করে? ওরা আমি তেজ বুদ্ধি করছি। এই কথা করলি তো হবি না, গ্রামের সবাই তো জানে এই কুসন্তান কৃষকের ছেলে, তোমার ছেলে ইয়াসিন। আমার অভিশাপ দাদা, আমার অভিশাপ। এই বাংলোয় আপনাদের যত দেখি তত আমি মুগ্ধ হয়ে যাই।
মনে পড়ে যায় লর্ড ক্লাইভ তার সমস্ত ষড়যন্ত্র করেছিল একটা গাছের তলায়। আর আমরা একটা গাছের নিচেই আছি দাঁড়ায়। জি। বাংলার আম্রকাননে যে ষড়যন্ত্র হয়েছিল, বাংলার পতাকা একেবারে চিরদিনের জন্য প্রায় শেষ হয়ে গিয়েছে। 200 বছরের শাসন শোষণ আমরা দেখেছি না? জি স্যার। ঠিক এই আম্রকাননের মতনই একটি এই যে বাংলোই বা এই যে গ্রামে বা এই যে আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা কিছু কথা বলি। জামতলা স্যার। জামতলায় আপনারা সবাই জানেন এখানে নির্বাচনের ব্যবস্থা করেছি। কেন করেছি? আমার প্রতিপক্ষ হচ্ছে সিরাজ ইসলাম চৌধুরী, ওই যে কুলাঙ্গার মীর জাফর। ওই মীর জাফর, কেন লর্ড ক্লাইভের কথা বললাম, যে ষড়যন্ত্র করে বাংলাকে ধ্বংস করে দিয়েছিল, সেই মীর জাফরের বংশধর এই সিরাজ চৌধুরী। তাকে পরাজিত করতে হবে। জি স্যার। তাই আমি ভেবেছি নির্বাচন দিয়েছি, নির্বাচনকে স্বচ্ছ জবাবদিহিমূলক আরো চমৎকার করবার জন্য, যাতে বিশ্বাসযোগ্য হয়, আরেকটি লোককে আমি দাঁড় করিয়ে দিয়েছি। আপনারা সবাই জানবেন এই লোকটির প্রতীক আমি ঠিক করে দিয়েছি। তাই নাকি স্যার? এখন বলেন কাকে দাঁড় করিয়ে দিয়েছি? কে স্যার? আপনার জানতে ইচ্ছা করছে না? নিজের সাহেবেরও জানতে ইচ্ছা করছে না? জি স্যার। আমি দাঁড় করিয়ে দিয়েছি একজন জুতার ব্যবসায়ীকে, জুতা কোম্পানির চেয়ারম্যানকে। কি নাম স্যার? নাম হচ্ছে কোরবান আলী। কোরবান আলী। হ্যাঁ, কুরবানি করে দেব। আমি কিন্তু বুঝে গেছি স্যার, আপনি প্রথমেই যখন লর্ড ক্লাইভের কথা কইছিলেন তখনই বুঝছি এর একটা ষড়যন্ত্র আছে। আপনি আসলে ষড়যন্ত্র করে ওই লোককে দাঁড় করাইতেছেন, ওই লোকটা আসলে আপনারই লোক, আপনার পক্ষে সে কাজ করবে। ডিজেল সাহেবের মাথা এত ক্লিয়ার, ওনাকে আমি মনে করি রাজনীতি করতে হবে। আমরা যদি কোনোদিন সরকার করতে পারি, ওনাকে আমি সংস্থাপন মন্ত্রী করে দেব। জি স্যার, উনি তো প্রথম থেকে আমার সাথে এই নোংরা রাজনীতি করে আসছে স্যার। ওনাকে ওই ডিপার্টমেন্ট দিয়ে দেন স্যার, দিয়ে দেন। ও, খুঁজতো পাবের কথা বলেন না তো। আলোচনা করছি, সেখানে এসে যদি আপনি বেলাইন হয়ে যান তাহলে তো হবে না। সরি কবির স্যার, প্লিজ বলেন স্যার। আচ্ছা, জি স্যার, কি বলছিলেন জানেন? ওই যে কুরবান সাহেব, ওই কুরবান সাহেবকে আমরা প্রার্থী করছি এবং ওই কুরবান সাহেবকে আমরা একটা মার্কা দিতে চাই। যেহেতু উনার কোম্পানি জুতা, উনার মার্কা হবে জুতা। কি বলেন আপনারা? স্যার কালো জুতা স্যার। না, জুতা। জুতা স্যার। এখন বলেন কেন জুতা? স্যার কেন জুতা স্যার? বলেন কেন জুতা? হ্যাঁ স্যার, কেন জুতো স্যার? বলেন কেন জুতা? কেন জুতা স্যার? এই জন্যই জুতা, যে জুতা আমাকে সে মেরেছে, ওই সিরাজ চৌধুরী, তার জুতা আমি তাকে ফেরত দিয়ে দিচ্ছি। জি স্যার, জুতার বদলে স্যার জুতা স্যার। ও আমাকে জুতা মেরেছে, আমি কুরবানকে দিয়ে ওকে জুতা মারবো। এই জুতা গ্লাব গ্রামের সমস্ত আনাচে কানাচে টাঙিয়ে দেবেন। এই জুতা হবে তার বিরুদ্ধে। মানুষ ভোট দেবে আমাকে, জুতা পেটা খাবে সিরাজ চৌধুরী। বাহ স্যার। সিরাজ চৌধুরী যখন পরাজিত হবে, এই জুতা মেরে এই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। বাহ স্যার, বাহ, দারুণ স্যার, দারুণ স্যার। স্যার, ওই রাজনীতির কথা যখন বললেন স্যার, মানে কি মাঝে মধ্যে কি ওই রাজনীতির মধ্যে আমি কাটারি ফল ব্যবহার করতে পারবো স্যার? সে যে রাজনীতি ভালো করে জানে, আবার প্রমাণ দিল আরেকটা। ভাই, এই সমস্ত কাটা রাইফেল, এই সমস্ত ষড়যন্ত্র এখানে করবেন না। স্যার জুতা নিয়ে কথা। আমরা জুতা নিয়ে থাকি, বরঞ্চ গোলাপ নিয়ে কথা বল। আমরা চাই গোলাপের উপরে জুতা পড়ুক, মানুষ দেখুক কি নিষ্ঠুর গোলাপের উপরে জুতা পড়েছে। যারা সম্মানিত মানুষের মুখে জুতা মারে তারা মানুষ না। তাহলে সামান্য 2000 টাকা তুমি দিয়ে 10,000 টাকার একটা লিস্ট বাজারে কিসের জন্য টানাই দিছো? বাপ হিসেবে মাইয়ারে লাউ দিয়ে ভাত খাওয়াতে চাইতেছো, খুবই ভালো কথা। নির্বাচন কমিশনকে বইলা আমাকে দাঁড়ানোর ব্যবস্থা করে দেন। আমার মার্কা হবে স্যার ডিজেল। তাকে যে মারবো বলতে যদি পারতাম, বলতে তো পারি না। চোখের সামনে তো অনেকে ঘোরাঘুরি করে। আমাকে বাড়ির ফান্তাবাদ বিদেশে যাচ্ছে। আরে বিদেশে মানে লন্ডনে, আমেরিকায়। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।